আজ আমরা রাজা বিক্রমাদিত্যকে নিয়ে একটু আলোচনা করি চলুন। আমাদের হাতে একটা লেখা আছে, শিরোনাম রাজা বিক্রমাদিত্য, ন্যায় ও বিচক্ষণতার প্রতীক। তো এই আলোচনায় আমরা আসলে খুঁজে দেখব কেন এত বছর পরেও বিক্রমাদিত্য নামটা মানুষের মনে এমনভাবে গেঁথে আছে। মানে তার শাসন, বিচার, সংস্কৃতি এসবের গভীরে গিয়ে তার এই পুখারে বোঝার চেষ্টা করব। হ্যাঁ, হ্যাঁ, ঠিক। বিক্রমাদিত্যর নামটা আসলেই অন্যরকম। শুনলেই কেমন একটা ন্যায়পরায়ণ, জ্ঞানী রাজার কথা মনে হয়, তাই না? দেখা যাক এই লেখাটা আমাদের ঠিক কি দিক তুলে ধরে। শুধু কিংবদন্তি তো নয়, তার ঐতিহাসিক গুরুত্বটাও বোঝা দরকার। লেখাটাতে যেমন বলছে, তিনি ছিলেন উত্তর ভারতের গোপাল রাজবংশের শাসক। তার রাজত্ব নাকি বেশ বড় এলাকা জুড়ে ছিল, পূর্ব থেকে একেবারে পশ্চিম ভারত পর্যন্ত। আর রাজ্যটাও ছিল বেশ সমৃদ্ধ আর শক্তিশালী। হ্যাঁ, আর তার রাজনৈতিক বা ধরুন সামরিক কৌশলগুলো, সেগুলো কিন্তু রাজ্যকে স্থিতিশীল রাখতে খুব সাহায্য করেছিল। তখনকার সময় নিরিখে এটা কিন্তু কম কথা নয়। ঠিক, কিন্তু শুধু এইটুকুই নয়, যেটা সবচেয়ে বেশি মনোযোগ কাড়ে সেটা হলো তার বিচার ব্যবস্থা, তাই না? একদম। এইখানেই ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। তিনি নাকি শুধু শাসক ছিলেন না, একজন অসাধারণ বিচারকও ছিলেন। সাধারণ মানুষ, একদম সাধারণ মানুষও খুব সহজেই তার কাছে সুবিচারের জন্য যেতে পারত। আচ্ছা। হ্যাঁ, আর একটা কথা খুব চালু ছিল যে তার রাজ্যে নাকি নির্দোষ কখনো শাস্তি পায় না, আবার দোষীও ক্ষমা পায় না। একেবারে নিখুঁত বিচার আর কি। ঠিক তাই। আর এই ব্যাপারটা বোঝানোর জন্য লেখাটাতে একটা দারুণ গল্পও আছে। মনে আছে? এক গরিব কৃষকের গল্প। ওহ, হ্যাঁ, হ্যাঁ। জমির মালিক তার সঙ্গে অন্যায় করেছিল বোধহয়। হ্যাঁ, আর কৃষক সোজা রাজার কাছে চলে যান। রাজা নাকি খুব মন দিয়ে সবটা শোনেন। তারপর একটা বিশেষ পরীক্ষার মাধ্যমে, বেশ বুদ্ধির সাথে, সত্যিটা বার করেন। হুম। শেষে যখন প্রমাণ হয় কৃষক সত্যি বলছেন, তিনি শুধু তার জমি ফেরত পাননি, পুরস্কারও পেয়েছিলেন। ভাবুন একবার, একজন সাধারণ কৃষকের জন্য রাজার এতটা মাথা ঘামানো। এই গল্পটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটা শুধু তার ন্যায় বিচারের উদাহরণ নয়, এটা আসলে রাজার সঙ্গে সাধারণ মানুষের যে একটা সংযোগ ছিল সেটাও দেখায়। তিনি কতটা মাটির কাছাকাছি ছিলেন বা থাকতে চাইতেন সেটারও একটা ইঙ্গিত পাওয়া যায়। ঠিক। আর লেখাটাতে যেমন বলা হয়েছে, মানুষ তাকে ভালোবেসে বিক্রম নামে ডাকত। এটা শুধু তার বীরত্বের জন্য নয়, কিন্তু তার ওই দয়ালু স্বভাব, প্রখর বুদ্ধি, এসবের প্রতি মানুষের একটা গভীর শ্রদ্ধা ছিল। নামটা শুধু নাম ছিল না, একটা ভরসার জায়গা হয়ে উঠেছিল আর কি। একদম ঠিক বলেছেন। ন্যায় বিচার তো ছিলই, কিন্তু পাশাপাশি তিনি জ্ঞান বিজ্ঞান, সাহিত্য, শিল্পেরও খুব বড় পৃষ্ঠপোষক ছিলেন। এটা অনেকেই হয়তো খেয়াল করেন না। হ্যাঁ, এটা সত্যি। তার সভায় নাকি কালিদাসের মতো বিখ্যাত কবি, নাট্যকার, তারপর ধরুন বিশ্বকর্মার মতো স্থপতি বা কারিগর, আর অরবিন্দর মতো পণ্ডিতদেরও আনাগোনা ছিল। তার তিনি একটা খুব উঁচু মানের সাংস্কৃতিক পরিবেশ তৈরি করতে পেরেছিলেন বা চেয়েছিলেন। এটা তো দারুণ ব্যাপার। নিঃসন্দেহে এটা আসলে প্রমাণ করে যে তার ধারণাটা ছিল অনেক ব্যাপক। একটা রাজ্যের উন্নতি শুধু তলোয়ার বা টাকা দিয়ে হয় না, জ্ঞান আর সংস্কৃতির চর্চাও সমান জরুরি। তিনি শুধু ক্ষমতা টিকিয়ে রাখার জন্য শাসন করেননি, তার নজর ছিল মানুষের ভালোমন্দের দিকে, রাজ্যের সার্বিক উন্নতির দিকে। হুম। যদিও লেখাটা এটাও বলছে যে তার পরে যারা এসেছিলেন তারা হয়তো সেই ধারাটা, সেই আদর্শটা ধরে রাখতে পারেননি পুরোপুরি। কিন্তু বিক্রমাদিত্যের নামটা দেখুন, ইতিহাসে কেমন আলাদাভাবে উজ্জ্বল হয়ে আছে। তাহলে এই পুরো আলোচনা থেকে মূল ব্যাপারটা কি দাঁড়ালো? এই লেখাটা অনুযায়ী যদি দেখি, রাজা বিক্রমাদিত্য শুধু একজন শক্তিশালী রাজা ছিলেন না, তিনি ছিলেন ন্যায়, প্রজ্ঞা, সংস্কৃতি, মনস্কতা আর প্রজাহিতৈষণার একটা বিরল মিশ্রণ। হ্যাঁ। তার কাহিনীটা বারবার এটাই মনে করায় যে আসল ক্ষমতা হয়তো শুধু বাহুবলে নয়, ন্যায়দণ্ড আর জ্ঞানের সঠিক ব্যবহারে লুকিয়ে থাকে। এবং এখান থেকেই কিন্তু আজকের দিনের জন্য একটা জরুরি প্রশ্ন উঠে আসে, তাই না? কি রকম? এই যে ক্ষমতা, ন্যায় বিচার, জ্ঞান চর্চা আর প্রজার মঙ্গল, এই সব কিছুর মধ্যে ভারসাম্য রাখার ধারণাটা, এটা আজকের দিনের নেতৃত্বে যারা আছেন বা আসবেন তাদের জন্য কতটা প্রাসঙ্গিক? রাজা বিক্রমাদিত্যের গল্পটা হয়তো এই পুরনো অথচ চিরন্তন প্রশ্নটাকে আবার নতুন করে আমাদের সামনে এনে ফেলে। এটা নিয়ে কিন্তু ভাবার অনেক অবকাশ আছে। খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট তুলেছেন, সত্যিই ভাবার মতো।